আমাদের যে নতুন সরকার অন্তর্বর্তীকালীন প্রফেসর ইউনূসের সরকার, এই সরকার কি একটু সুর নরম করেই কি ভারতের সঙ্গে কথা বলছেন? কেউ কেউ প্রশ্নও তুলেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি টেলিফোনে কেন কথা বললেন। আমি মনে করি প্রফেসর ইউনূস অত্যন্ত ট্যালেন্ট মানুষ, যার কোনো তুলনাই হয় না। তিনি কার সাথে কিভাবে কথা বলবেন তিনি ভালো করেই বুঝেন যে কাকে কিভাবে করতে হবে। আমরা দেখলাম যে ভারতে গ্যাস যেত বাংলাদেশ থেকে, কিন্তু সেই গ্যাসের লাইন কি হলো? হাওয়া দিয়ে রাখছেন এবার আমরা একটু চুরের মুখে ধর্মের কাহিনী শুনবো। চুরের মুখে ধর্মের কাহিনী বলতে আমরা বলতে যাচ্ছি নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটি নালিশ করেছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে। বাংলাদেশে কি আসলে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে? না, এমনটা কিন্তু ঘটে নাই। তবে কিছু কিছু ঘটনা যেগুলো ঘটেছিল সেই সব ঘটনাগুলো একেবারে যারা আওয়ামী লীগ করতেন এমনটাই আমরা দেখেছি। কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এখন বিএনপি যারা করবে তাদের উপর যদি আওয়ামী লীগ এমনটা অ্যাকশন নিয়েছে তো গত সময়ে 16 বছরের একটি স্বৈরাচার ফেসিবাদী সরকার পট পরিবর্তনের পর যারা আওয়ামী লীগ করেছেন হিন্দু সম্প্রদায়ের বিশেষ করে তাদেরকে তো তার সংখ্যালঘু বলার কোনো রকম সুযোগ নেই। আমরা কি দেখিনি ফরিদপুরে একজন আওয়ামী লীগ একজন ইউনিয়ন পরিষদের সেখানে মেম্বার কি করে 2 জন মুসলমানকে হত্যা করলো? তখন কি নরেন্দ্র মোদী কোন রকম কথা বলেছেন বা ভারত কোন রকম কথা বলেছে? না, কথা বলেননি। কিন্তু এখন বলছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কোন রকম নির্যাতন করা হয়নি। কিন্তু এটা ভারতীয় যে মিডিয়াগুলো আছে তথাকথিত মিডিয়াগুলো এক ধরনের ব্যাপক প্রপাগান্ডা তারা চালিয়েছিল হাসিনার পতনের পরপরই। তো এই যে প্রপাগান্ডা তারা চালিয়েছিল, চালানোর পর আমরা দেখলাম বিবিসি, আল জাজিরার মতো আন্তর্জাতিক এবং প্রভাবশালী গণমাধ্যমগুলো সেগুলো অনুসন্ধান করে একেবারে প্রকাশ করে দিয়েছে যে ভারতের যেসব সংবাদগুলো প্রকাশ হয়েছিল বা ভারতীয় মিডিয়াগুলো যেসব সংবাদকে প্রপাগান্ডা হিসেবে তারা করেছিল এগুলো আসলে ফেক। তো মোদির এই যে নালিশ, এই নালিশটা আসলেই সত্যিকার অর্থে চুরের মুখে ধর্মের কাহিনীর মতো। কারণ ভারতের সংখ্যালঘুদের কিভাবে নির্যাতন করা হচ্ছে এই বিষয়গুলো কি আমরা জানি না? আমরা কি দেখিনি যে একজন মুসলমান গরু কুরবানি দেওয়ার কারণে এবং মাংসের কারণে তাকে কিভাবে রাস্তায় তাকে পিটানো হয়েছে এবং পিটিয়ে হত্যা করা হয়েছে? এইরকম উদাহরণ তো আরো অসংখ্য দেওয়া যাবে। শুধু কি মুসলমানদেরকে সেখানে করা হয়েছে? না, দলিত সম্প্রদায়ের লোকদেরকে, তারপরে আপনার খ্রিস্টান বা অন্যান্য ধর্মের লোকদেরকে করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অর্থাৎ প্রেসিডেন্টের পররাষ্ট্র সেক্রেটারি, আমরা যাদেরকে পররাষ্ট্রমন্ত্রী বলি, মিস্টার ব্লিংকেন বছরখানেক আগে পরিষ্কার করে মোদী সরকারকে কড়া বার্তা দিয়েছিলেন মানবাধিকার লঙ্ঘনের জন্য সেখানে এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের কারণে। সেটা কি নরেন্দ্র মোদী ভুলে গেলেও আমরা কি আসলে ভুলে গেছি? না, আমরা ভুলে যাইনি, আমাদের মনে আছে, মনে থাকবারই কথা। আমরা এখানে একটু বিষয় দেখতে চাই। এই যে নরেন্দ্র মোদী কি করেছেন সর্বশেষ, শেখ হাসিনার একটি তথাকথিত একটি সরকার ছিল, এই শেখ হাসিনার সরকারটিকে আমরা দেখি 2009 অর্থাৎ 8 ইলেকশনটা যদি আমরা কোন রকম তর্ক ছাড়া ছেড়েও দেই তাহলে 14 নির্বাচন, 18 নির্বাচন, সর্বশেষ 2024 7 জানুয়ারি নির্বাচন। এই নির্বাচনটা কিভাবে হয়েছিল এটা তো আমরা জানি। এই নির্বাচনটা যাতে অংশগ্রহণমূলক হয় এবং এটা যাতে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয় সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আর 2 বছর আগে থেকে কাজ করে আসতেছিল। আমাদের তো মনে থাকার কথা যে মানবাধিকার লঙ্ঘনের কারণে র্যাবের 7 জন কর্মকর্তা সহ পুরো প্রতিষ্ঠানটিকে স্যাংশন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং আমরা দেখেছি এই নির্বাচনের আরো বেশ আগে থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দুনিয়া একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এখানে চেয়ে আসছিল, কিন্তু সর্বশেষ পারেনি। কার জন্য? ভারতের জন্য। ভারত ম্যানেজ করে ফেলেছে, যেভাবেই হোক তারা ম্যানেজ করতে পেরেছে, এটাই তো সত্য। তাই তো এখানে একটি ডামি নির্বাচন করে শেখ হাসিনা নির্লজ্জভাবে এখানে আবার থেকেছিল এবং ভারত এমনটাই তো চেয়েছিল। কিন্তু যখন নাকি এখানে তাকে আজ্ঞাবহ সরকার অর্থাৎ যে সরকার দিয়ে প্রচুর বিভিন্ন ভাবে লাভ হচ্ছে সেই মোদীর আজ্ঞাবহ সরকার যখন সর্বশেষ পতিত হলো তখন আর তাদের অবশিষ্ট কিছু রইল না। এখন গলার সুর নরম হয়ে আসছে, নরম হয়েই তিনি এখন যে কর্মকাণ্ডগুলো করছেন সেগুলো একটু আমি দেখার চেষ্টা করি।
আমাদের মনে থাকবার কথা, মাসখানেক আগে আমরা মোদিকে দেখেছি রাশা গিয়ে সেখানে যখন একটি ডিক্টেটর সরকারের সঙ্গে তিনি বৈঠক করেছেন, তখন ইউক্রেন সেই বিষয়ে মুখ খুলেছিল। একই সঙ্গে আমরা দেখেছিলাম তখন মার্কিন স্টেট ডিপার্টমেন্টে বলেছিল মোদির দিকে বা ঘটনার দিকে নজর রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এবার দেখলাম তিনি ইউক্রেন সফর করলেন এই নরেন্দ্র মোদী। গলার সুর নরম হয়ে আসলো কেন হঠাৎ করে? এই রিজনাল পাওয়ার বা আঞ্চলিক যে শক্তি, দেশ তাদেরকে আঞ্চলিক শক্তি মনে করেন, এবং আমাদেরও অনেক পণ্ডিত ব্যক্তিরা তাদেরকে আঞ্চলিক শক্তি বলেই অবহিত করেন আমরা দেখি। কিন্তু তারা আসলে আঞ্চলিক শক্তি হয় কি করে? যার কোনো অঞ্চল নেই, একটি দেশ, সেটা দেশটি অনেক বড়, এটা ঠিক, তাদের অনেক জনসংখ্যা, তাও ঠিক, কিন্তু এই অঞ্চলে কি তাদের কোন রকম বন্ধু আছে? নাই। এখানে দেখি যদি আমরা পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, যদি দেখি সর্বশেষ বাংলাদেশ, এটাও হাতছাড়া হলো। বাংলাদেশে তাদের একটি আজ্ঞাবহ সরকার ছিল, কিন্তু এটি যখন নেই, তাহলে তার তো কোনো অঞ্চল নেই। অঞ্চল আছে না? অঞ্চল নেই, তাহলে আঞ্চলিক শক্তি হয় কি করে? এই প্রশ্নটা আমি রাখতে চাই বিশেষ করে আমাদের কিছু সংখ্যক পণ্ডিত আছেন তাদের দিকেই। আমরা যদি দেখি তাহলে আমাদের উপর যেভাবে এক ধরনের যে নির্যাতন চালানো হচ্ছে বা হয়ে আসছে, আমাদের পানির হিস্সা দেওয়া হয় না, কিন্তু পাকিস্তানকে টিকে তাদের পানির হিস্সা দিতে হয়, হিস্সা অনুযায়ী পানি দিতে হয়। কিন্তু বর্ষার সময় আমাদেরকে বন্যা ডুবিয়ে মারা হয়। গতকাল সর্বশেষ দেখলাম ফারাক্কার বাঁধ সহ যতগুলো বাঁধ ছিল সবগুলো বাঁধ খুলে দিয়েছে। 3টে আছে ভারতে। হর্ষবর্ধন শ্রিংলা কে আমরা সবাই চিনি, তিনি বাংলাদেশেও বদরক দায়িত্ব পালন করেছেন। তিনি গত সপ্তাহেও তিনি এবং তারা একটি প্রতিবেদন তৈরি করেছেন। প্রতিবেদন তৈরি করে ভারতের পররাষ্ট্র দপ্তর হয়ে মূলত সেটা যাবে প্রধানমন্ত্রীর কাছে। সেখানে উল্লেখ করেছেন যে নতুন করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য সেখানে 3টা বিষয়কে খুবই গুরুত্ব দিয়েছেন। সেটা গুরুত্ব দিয়েছেন বাংলাদেশের স্থিতিশীলতা যদি না থাকে তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো আছে সে রাজ্যগুলোতেও প্রভাব পড়তে পারে। ইয়েস, রাজ্যগুলোতে প্রভাব পড়বে। আপনারা যদি এইখানে আগের মতো করেই কোন রকম দুষ্টামি করার চেষ্টা করেন তাহলে নিঃসন্দেহে রাজ্যগুলোতে প্রভাব পড়বে, এবং প্রভাব প্রয়োজন আমরাই ফেলবো। এখন বলতে হচ্ছে এভাবে, ঠিক একটু ভাষাটা অন্যরকম হবে। আমাদের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আছেন লুৎফুজ্জামান বাবর, বাবর সাথে তো জেলখানা আছেন, তাকে তো জেলখানা থেকে ছেড়ে আবার নতুন করে দায়িত্ব দেওয়া উচিত, যাতে 10টা অস্ত্র নিয়ে সেখানে উল্পারকে দিতে পারে, বা উল্পার মতো আরো সংগঠন যারা আছে তাদেরকে যাতে দিতে পারে, যাতে 7 সিস্টার্স ভাগ হয়ে যায়। আমরা চাই 7 সিস্টার্স ভাগ হয়ে যেতে। কেন চাই? যাতে আমাদের উপর কোন রকম খবরদারি আপনারা করতে না পারেন। আপনাদের মনে রাখা উচিত আমাদের বাংলাদেশের সব দিক দিয়ে আপনাদের সীমানা, বিশেষ করে 3টা স্থলপথ রয়েছে এদিক দিয়ে সীমানা, তারপর আছে চিকেন নেক। যদি চীনের সঙ্গে আমরা সম্পর্ক করি তাহলে 7 সিস্টার্স থাকবে না। এই ব্যাপারে তারা দেখলাম তাদের উত্তর পূর্বাঞ্চল এইগুলো নিয়ে তারা একটা বিষয় তুলেছেন। আরেকটা বিষয় তুলেছেন বাংলাদেশে তাদের যে রেমিটেন্স অর্থাৎ কর্মসংস্থান সেটার উপরে তুলেছেন, তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে তুলেছেন, ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো তারা আলোচনা করে একটি প্রতিবেদন যেখানে তৈরি করেন, প্রতিবেদনটি জমা দিবেন এমনটাই আমরা দেখেছি, এবং তারা উল্লেখ করেছেন যেটি সরকার প্রধানকে দেওয়া হবে। আর এইদিকে সরকার প্রধান কি করলেন? তিনি নালিশ করলেন আমাদের বিরুদ্ধে মিস্টার বাইডেনের কাছে, নালিশ করে বললেন যে আমরা এখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন করছি, এবং তিনি সেটা এক্স হ্যান্ডেলে দিলেন, অর্থাৎ টুইটারে তিনি সেটা দিলেন। তো ভারতের আসলে একটা বিষয় মনে রাখা উচিত যে এখানে পতিত যে সরকার ছিল গণহত্যাকারী, সেই সরকারকে ভারত স্থান দিয়েছে গোটা বিশ্বের বিরুদ্ধে গিয়ে। একটা গণহত্যাকারীকে সেখানে আপনি স্থান দিচ্ছেন, এই বিষয়ে তো অবশ্যই বিশ্বের কাঠগড়া আপনাকে দাঁড়াতে হবেই। তারপর আপনি কিভাবে আবার আমাদের বিষয়ে সেখানে নালিশ করেন? তো নালিশটা একটা অর্থ খুব বড় করে বহন করে, বা অর্থ দাঁড়ায় যে আগে কিন্তু তারা নালিশ টালিশ করতো না, যে কোনো বিষয়ে এখানে হস্তক্ষেপ করতো, যেহেতু তাদের এখানে আজ্ঞাবহ সরকার ছিল। এখন আমরা দেখুন নালিশ করতে হচ্ছে, তার মানে কি গলার সুর নরম হয়ে আসছে।